Hello everyone, welcome to the Career Focus. Hey, আমরা এমন একটা সভ্যতার কথা পড়ছিলাম যেখানকার শহরগুলি এখনকার শহরগুলিকেও হার মানিয়ে দেবে এমন উন্নত ছিল। সেখানকার জল নিকাশি ব্যবস্থা বলো, সেখানকার সড়ক বলো, সেখানকার বাড়ি ঘর বলো, সেখানকার ব্যবস্থা আরো অন্যান্য সমস্ত কিছুই বলো, এমন একটা সভ্যতা, সেখানকার নগরগুলি বলা যেতে পারে আধুনিক, এখনকার মতন আধুনিক বলা যেতে পারে। আজ থেকে ৫,৫০০ বছর আগে সেই সভ্যতা ছিল আধুনিকের মতনই একটা সভ্যতা। তাহলে যদি দেখতে যাওয়া হয় সেই সভ্যতা আধুনিক ছিল এখনকার মতন, তাহলে তখনকার যুগের আরো অন্যান্য সভ্যতার চেয়ে এই সভ্যতাটা ছিল সবচাইতে উন্নত, সবচাইতে উন্নত একটা সভ্যতা ছিল এই সভ্যতা। আর যেটা আমাদের ভারতের উপমহাদেশে ছিল, কি গর্বের বিষয় তাই না? ভারত উপমহাদেশে একটা এত বড় সভ্যতা ছিল যেখানকার লোক সবচাইতে উন্নত ছিল, সবচেয়ে উন্নত। আমরা এখন বলি যে উন্নত ধরনের দেশ কোনটা? পশ্চিমা দেশরা, আমেরিকা, ইউরোপ, এইসবগুলো বলি উন্নত দেশ, এদের শহর খুব সুন্দর, খুব ভালো ভালো। কিন্তু আজ থেকে ৫,৫০০ বছর আগে আমাদের ভারতেই এমন একটা শহর ছিল, যেই শহরটা, এমন একটা সভ্যতা ছিল, যেই সভ্যতাটা গোটা বিশ্বের থেকে সবচেয়ে ভালো। আমরা সেই সভ্যতার কথাই পড়ছিলাম। একটা ক্লাস অলরেডি করে ফেলেছি, এটা সেকেন্ড ক্লাস। আমরা সেকেন্ড ক্লাসে এই সভ্যতা সম্পর্কে আরো জানবো, কেমন ছিল না ছিল সবটাই। চলো তাহলে আমরা এই সভ্যতা সম্পর্কে আরো জানি। কি ব্যাপার, তোমরা জানতে চাও? যদি জানতে চাও তাহলে অবশ্যই এই ইন্টারেস্টিং একটা সভ্যতা সম্পর্কে, এই আমাদের একটা গর্বের সভ্যতা সম্পর্কে আমার সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকো। দেখবে অনেক সুন্দর জিনিস খুঁজে পাবে তোমরা, নিজেকে আবার নতুন ভাবে ডিসকভার করবে, আমাদের নিজের ভারতকে আবার নতুন করে চিনবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। শুরু করার আগে যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এইরকম ধরনের ভিডিও সবচেয়ে প্রথমে পাও। বেল আইকনটা দাবিয়ে দাও যাতে নোটিফিকেশন গুলো পেয়ে যায়, ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা যেন দেখে নাও। আরেকটা, যদি তোমরা ফেসবুকে দেখছো বা ইনস্টাগ্রামে দেখছো, তাহলে ওখানে ফুল ভিডিও বেশিরভাগ টাইমে পাবে না, কোনো কোনো সময় ফুল ভিডিও দেওয়া হয়। তোমরা ফুল ভিডিওর জন্য ইউটিউবে তোমাদের আসতে হবে। তো ইউটিউবে, ফেসবুক থেকে যদি তোমরা দেখো তাহলে ফার্স্ট কমেন্টে ইউটিউবের লিংক দেওয়া আছে, ওখানে তোমরা ক্লিক করে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারো। চলো তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। ওকে, সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার প্রথম যে শহরটা খুঁজে পাওয়া যায় সেই শহরটা হচ্ছে হরপ্পা। এই হরপ্পা শহরটি আবিষ্কার করেন, মানে খনন কার্য চালান, তার নাম হচ্ছে দয়ারাম সাহানি। তার নাম হচ্ছে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি এটা খনন কার্য চালিয়ে ওখানে দেখে যে এত ধরনের একটা উন্নত সভ্যতা ছিল ওখানে। তিনিও চমকে যান। আমরা যেমন এখন চমকাচ্ছি, উনি তো নিজের চোখে দেখে, হ্যাঁ একদম কৌতূহলে ভর্তি হয়ে যায়। হ্যাঁ এত বড় সভ্যতা, চমৎকার চমৎকার চমৎকার, ভারতের নাম গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। অবশ্যই ছড়াবে। আরে এখনো পর্যন্ত আমাদের ভারতকে ছোট চোখে দেখা হয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে দেখা হয়। আরে হ্যাঁ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি রে, দেখ আজ থেকে ৫,৫০০ বছর এখানে সভ্যতা ছিল, যে সভ্যতা তোদের থেকে কত গুণ আগে, কত গুণ এগিয়ে। তোরা তা জানতেই না তোদের বসবাস কিভাবে করতে হয় না করতে হয়। বলতে পারবো আমরা গর্ব করে। কিন্তু কথা হচ্ছে কি জানো, অতীত অতীত। কেউ কোনো এককালে ভালো থাকতে পারে, বড়লোক থাকতে পারে, সমৃদ্ধ থাকতে পারে, কিন্তু এখন বর্তমান অবস্থা ওর যা, সেটাই ওর পরিচয়। আমরা আবার সেই গৌরব ফিরিয়ে আনতে পারি কিভাবে? উইথ নলেজ, উইথ হার্ড ওয়ার্ক, সবকিছুর মাধ্যমে। দেশকে প্রত্যেকেই প্রত্যেকেই এগিয়ে নিয়ে যেতে হবে, প্রত্যেকেই। এক একটা শাখা ইম্পর্টেন্ট, এক একটা গাছের পাতা ইম্পর্টেন্ট, এক একটা অঙ্গ ইম্পর্টেন্ট। যদি প্রত্যেকটা পার্ট, সমস্ত পার্ট গুলো সঠিক রকম ভাবে কাজ করে, তাহলেই ফুলে ফেঁপে উঠবে।
দরকার আছে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কি করছি আমরা? কি করছি? দেখো কি করছি। ইংরেজদের টাইমে যা হয়েছিল তাই করছি এখনো। ইংরেজরা যা চেয়েছিল, যেরকম ভাবে 200 বছর ধরে রাজত্ব করেছিল, যে স্ট্র্যাটেজিতে, সেই স্ট্র্যাটেজি এবার ফিরে এসেছে। কি করছি আমরা? যাক, যা করছি করছি। আশা করি তোমরা বুঝেছো কি বলতে চাইছি। কিচ্ছু হবে না। দেশের শিক্ষা শেষ, দেশের অর্থনীতি শেষ, দেশের স্বাস্থ্য শেষ। যাদের কাছে একটু টাকা পয়সা আছে, যারা একটু বড় লোক টড়ক, তারা বলছে দেশে থেকে আর লাভ নাই, বাইরে যা, বাইরে চল। পালাচ্ছে বাইরে। সবার ছেলে মেয়েদেরকে বিদেশে পড়তে পাঠিয়ে দিচ্ছে। তোরা যা, ভালোভাবে থাক, আমরা পারিনি তাই বলে। আর যদি পারছে তাহলে নিজে সবাই সব ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে দূরে। যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, খুব ট্যালেন্টেড, তারা বাইরে চাকরি করছে। বাইরে চাকরি করতে বিদেশে সেটেল হয়ে আছে। কি করছি আমরা? কি করছি আমরা? দরকার আছে না? চলো, ওটা বলতে গেলে আর লাভ নেই, আমরা ক্লাসে স্টার্ট করি। দরকার আছে আমাদের অতীত থেকে শেখা। আমি ইতিহাস পড়াতে পড়াতে প্রথম থেকে বলেছি, অতীত থেকে আমাদের শেখা দরকার আছে। আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের ভারতে কিভাবে রাজত্ব করেছিল, তারা কিভাবে বিভেদবাদী রাজত্ব করেছিল, সেটাও আমরা শেখা দরকার আছে। এখন বর্তমানে কি হচ্ছে সেটাও শেখা দরকার আছে। আজ থেকে ৫,৫০০ বছর আগে কেমন ছিল সেটাও আমাদের জানা দরকার আছে। দ্যাট ইজ দ্য এক্সপিরিয়েন্স, ওটা অভিজ্ঞতা। এত লোকের অভিজ্ঞতা নিয়ে আমরা এখনো পর্যন্ত এখানে আছি। অভিজ্ঞতাই তৈরি করে সভ্যতা, অভিজ্ঞতাই তৈরি করে সভ্যতা। চলো, অনেক বললে অনেক বলা হবে, ক্লাসের ভিতরে যাই। দয়রাম সাহানি এটা আবিষ্কার করে। এই জায়গাটা ছিল পাকিস্তানে। পাকিস্তানে মন্টোগোমারি একটা জেলা আছে। এই মন্টোগোমারি জেলায় এটি অবস্থিত। কোন নদীর তীরে? একটা নদী আছে, যেই নদীটা হচ্ছে সিন্ধু নদীর উপনদী, সেটা হচ্ছে রাভি নদী। রাভি নদী বা রবি নদী বলছি, চলো রাভি নদী। এই যে রাভি নদীর ধারে, মনে রাখবে কিন্তু, রাভি নদীর ধারে পাকিস্তানের মন্টোগোমারি জেলায় এটি আছে, হরপ্পাটা। কে আছে? হরপ্পা। এখানে কি কি উল্লেখযোগ্য বস্তুগুলো পাওয়া গেছে, সেই উল্লেখযোগ্য বস্তুগুলোর কথা জানতে হবে। মানে এই জায়গাটা কেন এতটা গুরুত্বপূর্ণ? যে জায়গায় যত বেশি জিনিস পাওয়া গেছে, যে জায়গায় যত বেশি প্রাসাদ পাওয়া গেছে বা অন্যান্য জিনিসপত্র খুঁজে পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক, সেগুলোর উপরে নির্ভর করে সেই জায়গাটার আমরা গুরুত্ব খুঁজে থাকি। ইতিহাসে আমরা এভাবে আমরা গুরুত্ব দেখে থাকি, সেভাবে আমরা বুঝতে পারবো। তো এখন ওখানকার লিপিগুলো আমরা পড়তে পারিনি, সেই কারণের জন্য আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর গুরুত্ব খুঁজতে হয়। তো সেই গুরুত্ব অনুযায়ী আমরা হরপ্পাতে কি কি পাওয়া গেছে সেগুলো আমরা একটুখানি দেখব। দেখো, হরপ্পায় যেটা পাওয়া গেছে, প্রথম কথা, শ্রমিক আবাস। শ্রমিক আবাস, শ্রমিকদের জন্য আলাদা আলাদা আবাস ছিল। যেসব শ্রমিকরা কাজ করবে তাদের জন্য আবাস আছে এখন বাবা, এখনকার দিকে শ্রমিকদের জন্য ঢুকিয়ে দাও একটা জায়গাতে। এত সুন্দর ধরনের শ্রমিক আবাস ছিল, কি বলার নাই। আমি বলেছি, সভ্যতা, দেশ কে উন্নত হতে গেলে সমস্ত শ্রেণীর লোকদেরকে নিয়ে চলতে হবে, শ্রমিকদেরকে তো বাদ দিলে চলবে না। দরকার আছে না? অবশ্যই দরকার আছে। কোনো একটা গোষ্ঠীর ওপরে, কোনো একটা শ্রেণীর ওপরে যখনই অন্যায় হবে, তখন দেশ পিছাবে, দেশ পেছাবে, একদম পেছাবে। চলো দেখি, কুমোরের চাক। কুমোরের চাক, কাঠের হামনদিস্তা, আরো পাওয়া গেছে অন্নাগার। বলছি, আমি একটা কাহিনী বলবো। মাতৃদেবীর মূর্তি, সবাধার বা কফিন যেটাকে বলি আমরা, কফিন। আর এই 37 কবরস্থান, ওখানে পোতা হতো, কবর দেওয়া হতো, তার জন্য কবরস্থান পাওয়া গেছে। আর এই 37টা কি বলছি, হাতির মাথার কঙ্কাল। এখান থেকে আমরা বুঝতে পারি যে ওখানে হাতি ছিল। স্বস্তিক চিহ্ন, যে স্বস্তিক চিহ্নটা আমরা বলি, যে স্বস্তিক চিহ্নর কথা, কোনটা স্বস্তিক চিহ্ন? এই যে চিহ্নটা, এই হচ্ছে, হ্যাঁ, এই যে চিহ্নটা, এই চিহ্নটা স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্নটা অস্তিত্ব পাওয়া গেছে কোথায়? সিন্ধু সভ্যতায়। কোথায় পাওয়া গেছে? সিন্ধু সভ্যতায় স্বস্তিক চিহ্ন। আমরা এই যে এই জিনিসগুলো পরীক্ষাতে এইভাবে আসে যে এই
হরপ্পা, হরপ্পায় কোন কোনগুলো পাওয়া গেছে, যেমন RH-37 কবরস্থান কোন জায়গায় খুঁজে পাওয়া যায়? অপশন যদি দিয়ে যায় মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গাল বা লোথাল, কোনটাতে? তো আমরা হরপ্পা বলবো। কিন্তু মনে রাখবো কিভাবে সেটার জন্য একটা কাহিনী বলি। কাহিনী বলি, শ্রমিকরা ছিল, শ্রমিকরা কাজকর্ম করলো, কাজকর্ম করে ওদের খিদা পেল, তার জন্য কি হলো, কুমোরের চাকে ওরা অন্ন পিষলো। কি পিষলো? অন্ন পিষলো। কুমোরের চাকে চাল তৈরি করলো। চাল আগে ঢেকিতে বা এই যে চাকে, কুমোরের চাকে কি করা হতো, তৈরি করা হতো চাল। তো চাক বা কুমোরের চাকে তোমরা বলো হাঁড়ি তৈরি করলো। যে শ্রমিকেরা কাজ করলো, কাজ করে কুমোরের চাকের ওখান থেকে হাঁড়ি নিয়ে এলো, হামনদিস্তাতে করে, কাঠের হামনদিস্তাতে করে বাটা বাটলো, বাটা বেটে তারপর অন্নাগারে এসে ওরা অন্ন রান্না করে অন্ন খেলো, অন্ন খেয়ে মাতৃদেবীর পূজা করলো, মাতৃদেবীর মূর্তির পূজা করলো, জীবনযাপন পালন করলো, সবকিছু হলো। তারপর তখন মারা গেল, মারা গিয়ে সবাধারে ওদের কফিনের ভিতরে ওদের কবর দেওয়া হলো। কোথায়? RH-37 কবরস্থানে। হাতির মাথার কঙ্কাল পাওয়া গেল, হাতির মাথার কঙ্কাল ওখানে ছিল। সেখান থেকে বোঝা যায় যে হাতির ব্যবহার ওরা জানতো। আর স্বস্তিক চিহ্ন, সেখান থেকে বোঝা যায় স্বস্তিক চিহ্নের একটা গুরুত্ব ছিল, মানে কোন একটা সমাজের চিহ্ন ছিল এটা স্বস্তিক চিহ্ন। আমরা এখনো পর্যন্ত স্বস্তিক চিহ্নর কথাটা যে ওই জায়গাতে কি গুরুত্ব ছিল সেটা আমরা বলতে পারি না, কল্পনায় করতে পারি, এক্সাক্ট আমরা বলতে পারি না। তাহলে আবার বলছি, একটুখানি রিপিট করো আমার সাথে সাথে। শ্রমিকরা ছিল, শ্রমিকরা ছিল, কাজকর্ম করলো, কাজকর্ম করে কুমোরের চাকের ওখান থেকে হাঁড়ি কুড়ি নিয়ে এলো, মাটির হাঁড়ি কুড়ি নিয়ে এলো, কাঠের হামনদিস্তা দিয়ে বাটা বেটে মশলা বাটা বেটে নিয়ে তারপরে অন্নাগারে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করলো, মাতৃদেবীর পুজো করলো, মাতৃদেবীর মূর্তির পুজো করলো, তারপরে তখন জীবনযাপন করে শেষ বেলায় বুড়ো টুড়ো হয়ে গিয়ে মারা গিয়ে ওদের কফিনে রাখা হলো, কফিনে রেখে RH-37 কবরস্থানে কবর দেওয়া হলো। আর তারপরে আমরা দেখলাম যে ওরা হাতির ব্যবহারও জানতো, হাতির মাথার কঙ্কাল পাওয়া গেছে ওখানে, হাতির মাথার কঙ্কাল, হাতির ব্যবহার জানতো। আর শেষ বেলা আমরা জানলাম স্বস্তিক চিহ্ন। এইভাবে আমরা মনে রাখবো। কাহিনীটা মনে থাকলো সবাই? প্রত্যেকের মনে থাকবে কাহিনী হরপ্পা সভ্যতার। ওকে, হরপ্পা সভ্যতার কাহিনী তাহলে জানা গেল। চলো তাহলে আমরা নেক্সট সাইটের কথা যাই। নেক্সট সাইটটা আসছি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো 1922 সালে এটা আবিষ্কৃত হয়। এটার আবিষ্কার করেন কি? এটার আবিষ্কার করেন, আমরা আগেই বলে দিয়েছি আগের ক্লাসে এগুলো আবিষ্কার করেন কি, তার জন্য এখানে লেখা হয়নি, কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। এটার আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটি কোথায় আছে? এটিও পাকিস্তানে। এটি পাকিস্তানের লারকানা জেলায় কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। আমাদের খুব ইম্পর্টেন্ট জানার যে কোন নদীর তীরে আছে, সেটা পরীক্ষাতে এখন নদীগুলোর তীরে বেশি রকম ভাবে ওরা টার্গেট করেছে। বিভিন্ন পরীক্ষাতে এখন জিজ্ঞাসা করা হচ্ছে কোন নদীর তীরে আছে, কোথায় আছে না আছে, এটা অনেক যুগে হয়ে গেছিল। পাকিস্তানের কোন জেলায় আছে না আছে, বা ওটা যেমন বলেছিলাম যে মন্টগোমারি জেলায় আছে, কে? হরপ্পা মন্টগোমারি জেলায়। মহেঞ্জোদারো লারকানা জেলায়। মহেঞ্জোদারো লারকেলা জেলায়। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। ওটা কোন নদীর তীরে ছিল? রাবি নদীর তীরে। কোন জেলায়? মন্টগোমারি জেলায়। পাকিস্তানের দুটোই। আচ্ছা, এবার দেখো মহেঞ্জোদারোতে এখানে যে উল্লেখযোগ্য বস্তুগুলো পাওয়া গেছে, সেই উল্লেখযোগ্য বস্তুগুলোর কথা আমরা এবার ধীরে ধীরে বলি। পুরোহিত আবাস। পুরোহিত ছিল, পুরোহিত তার আবাসে, মানে যে জায়গায় বাসস্থান করে সেই জায়গায় বাসস্থানে করে, ওখান থেকে ওর স্নানাগার ছিল, স্নানাগারে স্নান করে তারপর অন্নাগারে খাবার খেয়ে কুয়োতে জল পান করে তারপরে সুতি বস্ত্র পরে সড়ক দিয়ে হেঁটে হেঁটে পশুপতি শিবের পূজা করে। কার পূজা করে? পশুপতি শিবের পূজা করে তারপরে তখন সভাগৃহে গিয়ে রাজাদের সাথে পরামর্শ করলো। অনেক পরামর্শ করলো কে? পুরোহিত বাবু। তারপরে রাজাদের সাথে পরামর্শ করার পরে নর্তকীর নাচ দেখলো, একসাথে বসে বসে নর্তকীর নাচ দেখলো পুরোহিত সমেত সমস্ত রাজারা। আর ওখানে আমরা পাওয়া গেল তামার স্তূপ।
দেখো একটা কাহিনী একটা বানাচ্ছি, এই কাহিনী বানানোতে আমরা কি আমাদের জিনিসগুলো যেন খুব তাড়াতাড়ি মনে থাকে। ওখানে শ্রমিক আবাস থেকে শুরু করেছিলাম, এখানে পুরোহিত থেকে শুরু করছি। আবার দেখো কাহিনীটা ভালো করে মাথায় রাখো। পুরোহিত আবাস, পুরোহিত আবাসে ছিল। পুরোহিত আবাস থেকে ও বের হয়ে স্নান করলো, ফ্রেশ হয়ে গেল, স্নান টান করে নিয়ে তারপর অন্নাগারে খাবার খেলো, অন্ন খেলো, ভাত খেলো, কুয়োতে গিয়ে জল পান করলো, সুন্দর সুতি বস্ত্র পরলো, সুতি বস্ত্র পরে সড়ক দিয়ে হেঁটে হেঁটে গেল, হেঁটে হেঁটে গিয়ে পশুপতি শিবের পূজা করলো, পশুপতি শিবের পূজা করে তারপর সভাগৃহে গেল, সভাগৃহে সমস্ত রকম কাজ ফাজ সেরে তারপর নর্তকীর ডান্স দেখলো, নাচ দেখলো। আর আমরা দেখলাম ওই যুগে সভাগৃহেই তো ছিল, নর্তকী সভাগৃহের পাশে তামার স্তূপ। দুটো শহর আমরা পড়লাম, দুটো শহরে কি কি জিনিস পাওয়া গেছে সেগুলো আমরা জানলাম। তাহলে জানা গেল আমাদের দুটো জিনিস, দুটো সভ্যতার, দুটো শহরের কি কি জিনিস ছিল। সবাই দেখো মনে থাকবে না থাকবে না? আশা করি প্রত্যেকেরই মনে থাকবে, মনে থাকবে। ওকে, চলো এবার নেক্সট আমরা বলছি। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস বলছে, দেখো নিচের দিকে একদম লেখা আছে যে এখানে পাওয়া অন্নগার সিন্ধু সভ্যতার মধ্যে সবচাইতে বড় ইমারত, সবচাইতে বড় বিল্ডিং সিন্ধু সভ্যতা, সেটা যদি বলতে হয় তাহলে সবচাইতে বড় বিল্ডিং হচ্ছে অন্নাগার। মানে এই যে মহেঞ্জোদারো যদি অন্নাগারই এত বড় হয়, ভাবো যদি অন্নাগারই এত বড় হয়, যেখানে খাবার মজুত করে রাখা হয়, অন্নাগার, সে অন্নাগারই যদি এত বড় হয় তাহলে জায়গাটা কত বড় ছিল, সেই শহরটা কতটা সমৃদ্ধ ছিল। একটা সিনেমা দেখেছো না, মহেঞ্জোদারো নামে একটা সিনেমা আছে ঋত্বিক রোশনের। তো এমনি এমনি সিনেমাটা তৈরি হয়েছে যদি জায়গাটার এতটা ইম্পর্টেন্স না থাকে। একটুখানি মহেঞ্জোদারো সিনেমাটা কাহিনী একটু বানিয়ে দেওয়া হয়েছে, একটু কাল্পনিকে নিয়ে চলে আসা হয়েছে সিনেমাটা, তোমরা যদি দেখো কাল্পনিকও নিয়ে আসা হয়েছে, কিন্তু অনেকটাই যে সিন্ধু সভ্যতার কেমন ধরনের জীবনযাপন ছিল সেটাকে ফুটানো হয়েছে, অনেকটাই তুলে ধরা হয়েছে। যদি তোমরা সিনেমাটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আর বলিউড সিনেমা মানে কিছু না কিছু একটা কাহিনী থাকবেই, রোমান্টিক কাহিনী বা এ কাহিনী ও কাহিনী বিভিন্ন রকমের থাকবেই, একটু মেলোডি থাকবে, ট্র্যাজেডি থাকবে, সবকিছু থাকবে, মিক্স করে একটা সিনেমা তৈরি হয়েছে। বাট সিনেমা দেখে আমরা ওখানকার জীবনযাপনের কথা একটুখানি ধারণা পেয়ে যেতে পারি। ওকে, চলো তাহলে আমরা নেক্সট দেখছি চানহু দারো আবিষ্কার করেন গোপাল মজুমদার। কে আবিষ্কার করেন? চানহু দারো আবিষ্কার করেছেন গোপাল মজুমদার 1931 সালে। এটিও পাকিস্তানে আছে, সিন্ধু নদীর তীরে। কোথায়? পাকিস্তানের সিন্ধু নদীর তীরে। আমরা জানলাম, দেখো হরপ্পা মহেঞ্জোদারো চানহু দারো সবটাই পাকিস্তানে আরো আছে, সব বলা হবে। দেখো এটি একমাত্র শহর যেখানে দুর্গ নেই। আমরা আগের দিন শহরের কথা পড়েছিলাম যে শহরগুলি দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে উচ্চ শহর, একটা নিম্ন শহর। উচ্চ শহরটা ছিল, দুর্গ ছিল ওখানে, আর উচ্চ শহরটা ঘেরা ছিল, একদম ঘেরা ছিল, খুব সুরক্ষিত ছিল, ইংরেজিতে বলা হয় ফোর্টিফাইড। কিন্তু নিম্ন শহরগুলো ঘেরা ছিল না, দুর্গ দ্বারা সুরক্ষিত ছিল না, মানে দেওয়াল দিয়ে সুরক্ষিত ছিল না, কিন্তু উচ্চ শহরটা দেওয়াল দিয়ে সুরক্ষিত ছিল। প্রত্যেকটা শহরে দুর্গ ছিল উচ্চ শহরে, কিন্তু চানহু দারো এমন একটা শহর ছিল, চানহু দারোতে এখানে কোনো দুর্গ ছিল না, না উচ্চ শহরে না নিম্ন শহরে। এটি একটি বাণিজ্যিক শহর ছিল, এখানে মেইনলি বাণিজ্য খুব ভালো হতো, সমস্ত জায়গাতেই বাণিজ্য ছিল সিন্ধু সভ্যতার, কিন্তু এখানে বাণিজ্য হতো আরো ভালো। আচ্ছা, এখানে কি কি জিনিস পাওয়া যায়? এখানে মেইনলি যেসব জিনিস পাওয়া গেছে, যে মেয়েদের বেশি জিনিসগুলো পাওয়া গেছে, মেয়েদের জিনিস ওখানে দেখো, তখন 5,500 বছর আগে থেকে মেয়েরা মেকআপ করতে শুরু করে। হ্যাঁ রে ভাই, তখন থেকে মেকআপ। হ্যাঁ ভাই, এখন তো আরো মেকআপ করেই তো পাগল হয়ে যাচ্ছে সমস্ত মেয়ে। মেকআপ ছাড়া মেয়েদেরকে দেখলে তো চেনাই যাবে না। আচ্ছা বাদ দাও। আচ্ছা চলো, মেকআপের সামগ্রী, কিসের সামগ্রী? মেকআপের সামগ্রী কোথায় পাওয়া গেছে? চানহু দারোতে। কোথায়? চানহু দারোতে। লিপস্টিক চানহু দারোতে। কাঁচের বস্তু, যত রকমের ফ্যান্সি আইটেম বলো, যেসব আইটেম বলো, সব পাওয়া গেছে চানহু দারোতে। মালার পুঁথি এটাও পাওয়া গেছে
চানু দাঁড়তে, মানে মালার পুঁথি, তার নিশ্চয়ই মালা গাঁথা হয়েছিল ওই পুঁথিগুলো দিয়ে। মালাটা পাওয়া যায়নি যে গাঁথার অবস্থায়, হয়তো বা সেটা সুতো দিয়েছিল বা কিছু দিয়েছিল, অতকাল ধরে মাটির তলায় পোড়া ছিল, তাহলে নিশ্চয়ই ওগুলো পচে মচে গেছে। পুঁথিগুলো ছিল, পুঁথিগুলো মেনলি টেরাকোটার হতো, মেনলি টেরাকোটার হতো, টেরাকোটার হতো, সেগুলো পুড়িয়ে হতো, রং করা হতো, খুব সুন্দর সুন্দর ধরনের পুঁথি ছিল, মালার পুঁথি। পুতুল, সূচ, অলংকৃত ইট, মানে এখানে যত রকমের আর্টের জিনিস বলো সব ফ্যান্সি ফ্যান্সি জিনিস পাওয়া গেছে। আর বিড়ালের পিছু করছে এমন একটা কুকুরের ছবি পাওয়া গেছে। কিসের ওপর? সিলের ওপর। কিসের ওপর? সিল মোহর আছে, ওই সিল মোহরে বিড়ালের পিছু করছে এমন একটা কুকুরের ছবি পাওয়া গেছে ওই সিল মোহরে। তো আমরা জানলাম চানু দাঁড়তে, চানু দাঁড়তে মেনলি মেকআপ, লিপস্টিক, কাঁচের বস্তু, মালার পুঁথি, পুতুল, সূচ, অলংকৃত ইট, বিড়ালের পিছু করছে এমন একটি সিলমোহর পাওয়া গেছে, এমন একটি কুকুর বিড়ালের পিছু করছে, তার সিলমোহর পাওয়া গেছে এখানে। কোথায়? চানহু দাঁড়তে। চানু দাঁড়ো তাহলে ক্লিয়ার? কোনো ডাউট চানু দাঁড়তে? আই থিঙ্ক নো ডাউট। নেক্সট কোয়েশ্চেন, আর নেক্সট কোয়েশ্চেন বলছি আবার কি, নেক্সট টপিক রোপার। রোপার 1953 সালে আবিষ্কৃত হয়। 1953 সালে যজ্ঞ দত্ত শর্মা, যজ্ঞ দত্ত শর্মা আবিষ্কার করেন। যজ্ঞ দত্ত শর্মা, ওয়াই ডি শর্মা, অনেক বইয়ে দেখবা লেখা আছে ওয়াই ডি শর্মা, ওয়াই ডি শর্মা। এটি ভারতে আছে, এটি পাঞ্জাবে আছে, পাঞ্জাবে সিন্ধু নদীর তীরে। কোথায়? পাঞ্জাবের সিন্ধু নদীর তীরে এটি আছে, ভারতের পাঞ্জাব, পাকিস্তানে নয়। এবার এটা রোপার, কি? রোপার। ইংরেজিতে আমরা এটাকে লিখি আর ও পি এ আর, রোপার। এটাকে রোপার না দিয়ে রোপারও করা হয়, মানে র নিয়ে আসা হয়। তোমরা যেটা যেমন পড়বে, কোনো বইয়ে রোপার দেওয়া আছে, কোনো বইয়ে রোপার দেওয়া আছে, কোনো বইয়ে রোপার এরকম আছে, বিভিন্ন বিভিন্ন রকম দেওয়া আছে। আচ্ছা, এখানে মানুষের সাথে তাদের পালিত পশুদেরও কি কবর দেওয়া হতো? একই সমাধিতে যে যে কুকুর পুষেছিল, কুকুরকেও তার সাথে পুঁতে দেওয়া হবে। এবার কোশ্চেন হচ্ছে, কেউ যদি বলে স্যার কুকুরটা যদি না মরে, ওকে মেরেই কবর দিয়ে দেওয়া হতো। কে জানি কি করেছিল, আমরা কি করে বলবো? হয়তো মেরেছিল বা এই করেছিল, জানা নাই কি হয়েছে। যেমন আমাদের একটা সমাজে একটা চরম ধরনের কুপ্রথা ছিল, সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে স্বামীর চিতার সাথেও সেই সতীকে দাহ করে দেওয়া হতো, তার বউকে দাহ করে দেওয়া হতো। এই সতীদাহ প্রথা ছিল, চরম একটা বাজে প্রথা ছিল, তাই না? চরম বাজে প্রথা। এখন কি কল্পনা করা যায় যে এরকম প্রথা আমাদের ভারতে ছিল? এরকম প্রথা আমাদের ভারতে ছিল আজ থেকে 100 বছর আগে ছিল। অবশ্যই সেই প্রথাগুলো ছিল, সেরকম এখানে হয়তো ছিল, পাওয়া গেছে, আমরা দেখতে পেয়েছি। লেখা তো নেই, আমরা শুধু দেখছি যে এই জিনিসটা ছিল, তাহলে হয়তো মেরে দিত, না দিত না জানা নাই। চলো দেখা আছে। আচ্ছা, এখানকার যে মৃতদেহ পাষাণকালে জম্মু কাশ্মীরের বুরজাহামে পাওয়া গেছিল। আচ্ছা, এখানকার জিনিসটা বলি, একটা প্রাচীন যে ঐতিহাসিক আছে, প্রাচীন ইতিহাসের ভিতরে আমরা প্রস্তর যুগ পড়েছিলাম। এই যে প্রস্তর যুগ, প্রস্তর যুগের নব্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগে এমন একটা জায়গার আমরা খোঁজ পাই, কাশ্মীরের জায়গা। সেই কাশ্মীরের জায়গাটা হচ্ছে বুরজাহোম। কি নাম? বুরজাহোম। এই বুরজাহোমে, বুরজাহোমে মানুষরা মাটি খুঁড়ে মাটির তলায় বসবাস করত, মাটি খুঁড়ে মাটির তলায় বসবাস করত। এই বুরজাহোমেও যেমন এই রোপারে যেরকম আছে যে মৃতদেহর সাথে পালিত পশুদেরকেও কবর দিয়ে দেওয়া হতো একসঙ্গে, সেরকম বুরজাহোমেও এরকম ব্যবস্থা ছিল, বুরজাহোমেও এরকম ছিল। তো বুরজাহামে শুধুমাত্র ওটা না, ওর যত রকমের জিনিসপত্র গুলো ছিল, যা আসবাবপত্র জীবনে ব্যবহার করতো, সেগুলোকেও কবর দিয়ে দেওয়া হতো। তো এটা বলা যেতে পারে কাশ্মীরের বুরজাহোমের মতন। বুরজাহোমে কোন টাইমে ছিল? এটা নব্য প্রস্তর যুগ। কোন প্রস্তর যুগ? নব্য প্রস্তর যুগে। ওকে, চলো নেক্সট। বনবালি, বনবালি এটা রবীন্দ্র সিং বেস্ত, রবীন্দ্র সিং বেস্ত, আর এস বিস্ত, আর এস বিস্ত এটার আবিষ্কার করেন 1974 সালে। এটি কিন্তু আছে হরিয়ানাতে। বনবালি কোথায়? হরিয়ানাতে।
হরিয়ানার রঙ্গই নদীর তীরে, রঙ্গই নদীর কাছে আছে। কোন নদী? রঙ্গই নদী। আচ্ছা, আগের গুলো আমরা সবই সিন্ধু আর রাবি পড়লাম। এই যে আগেরটা আমরা পড়লাম, আগেরটা আমরা রোপারটা পড়লাম, এই রোপারটাও ছিল সিন্ধু নদীর তীরে। তারপরে আমরা রাবি আর সিন্ধু নদীর তীরেই পড়লাম, যতগুলো ছিল সবটাই রাবি কিংবা সিন্ধু নদীর তীরে। ওকে। আচ্ছা, এখানে বনমালীটা হরিয়ানাতে আছে, হরিয়ানার রঙ্গই নদীর তীরে। কোন নদীর তীরে? রঙ্গই নদীর তীরে। আচ্ছা, এটি একমাত্র শহর যেখানে কোনো দুর্গ নেই। আচ্ছা, এটা একটু পয়েন্টটা ভুল আছে, এই পয়েন্টটাকে বাদ দাও। এই স্লাইডে এই পয়েন্টটা ভুল আছে, এটা চানুদারের ক্ষেত্রে ছিল। চানুদারে তো ছিল, যে চানুদারোতে এই পয়েন্টটা ছিল। বনমালীতে দুর্গ ছিল। বনমালীতে একটা রকম ছিল যে সমস্ত রকম শহরগুলো কি ছিল, যে শহরের রাস্তাগুলো ছিল একদম সুন্দর রাস্তা, যে একটার সঙ্গে একটা পারপেন্ডিকুলার, একটা আর একটার সঙ্গে পারপেন্ডিকুলার, এরকম ভাবে ছিল। যে শহরের রাস্তাগুলো একটা গেল আবার আর একটা গেল, একটা গেল আবার আর একটা গেল, এইরকম ভাবে সুন্দর সুন্দর রাস্তাগুলো গ্রিড প্যাটার্নে ছিল। কি প্যাটার্নে ছিল? গ্রিড প্যাটার্নের রাস্তাগুলো ছিল, মানে এত সুন্দর রাস্তার প্যাটার্ন ছিল কি বলার নাই, গ্রিড প্যাটার্ন। কিন্তু বনমালী, এই বনমালীতে পাওয়া গেছে যে বনমালীতে সেই রাস্তাগুলো ছিল এরকম গ্রিড প্যাটার্নে ছিল না, এলোমেলো ছিল। কেমন ছিল? এলোমেলো ছিল। হয়তো এরকম রাস্তা এসেছে, যেমন আজকালকে এরকম গিয়েছে, এরকম গিয়েছে, আবার এখান থেকে বেরিয়েছে, আবার এখান থেকে এরকম হয়েছে, আবার এরকম হয়েছে, আবার এরকম হয়েছে, হয়তো এরকম ছিল। কোথায়? বনমালীতে। হ্যাঁ, ওরকমই ছিল, এলোমেলো টেরামেরা ছিল। বনমালীর আমাদের এই জিনিসটাই আমাদের মনে রাখবো বেশিরভাগ। আর এখানকার জল নিকাশি ব্যবস্থাও ভালো ছিল না। এখানকার যে জল নিকাশি ব্যবস্থা, এই জল নিকাশি ব্যবস্থাটাও ভালো ছিল না বনমালীতে। রাস্তাগুলো টেরামেরা ছিল, গ্রিড প্যাটার্নে ছিল না। দুর্গ ছিল এখানকার, এই যে পয়েন্টটা ভুল। ঠিক আছে, চলো আমরা নেক্সটে আসছি। নেক্সট কালীবঙ্গাল। কালীবঙ্গালটা রাজস্থানে আছে। কোথায় আছে? এটা রাজস্থানে। রাজস্থানের সরস্বতী নদী বা ঘগ্ঘর নদী, এই যে ঘগ্ঘর নদীর তীরে, ঘগ্ঘর নদীর তীরে এটি আছে। এটি বিবিলাল আর বিকে থাপড়, বিবিলাল আর বিকে থাপড় এটার আবিষ্কার করেন 1961 সালে। কালীবঙ্গাল, এই যে কথাটা আছে, এই কথাটার অর্থ কি? এই শব্দটার অর্থ কি? যে কালো চুড়ি, काला बैंगन, काला बंगल, बैंगल या क्या कहते हैं उसे हिंदी में, पता नहीं, हिंदी में बैंगल ही कहते हैं ना। तो काला बैंगल वही है, मतलब ওটাই, যে কালা ব্যাঙ্গেল वही है। এখানে কালো ব্যাঙ্গেল চলো তার জন্য কালীবঙ্গ এখন বর্তমান নাম, আগে কি নাম ছিল কে জানে, 5,500 বছর আগে। এখন যা নাম সেই নাম অনুযায়ী নাম দেওয়া হচ্ছে সেগুলোকে। আচ্ছা, এখানে অলংকৃত ইট পাওয়া গেছিল, চুড়ি পাওয়া গেছে, যেমন চানুদারুতেও পাওয়া গেছে। দেখো, এখানে আর একটা জিনিস পাওয়া গেছে কালীবঙ্গালে, যে এখানে জমি চাষ করতো তার চিহ্ন পাওয়া গেছে, মানে এখনো মাটি খুঁড়ে পাওয়া গেছে যে জমি চাষ করেছে সেটার চিহ্ন পাওয়া গেছে। জমি চাষ করেছে তার চিহ্ন পাওয়া গেছে, ফারেড ল্যান্ড ইংরেজি বলা হয়, মানে চাষ করা জমি, কর্ষিত জমি বাংলায় যদি বলা হয়, কর্ষিত জমি। ঠিক আছে। আচ্ছা, আর কি পয়েন্ট দেখি। এখানে অগ্নিকুণ্ড পাওয়া গেছে, অগ্নিকুণ্ড, যে অগ্নিকুণ্ডতে পুজো করা হয় সেই অগ্নিকুণ্ড পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গালে। কালীবঙ্গালে দুটো জিনিস তাহলে আমরা মনে রাখলাম, যে চাষ কর্ষিত জমি পাওয়া গেছে, অগ্নিকুণ্ড পাওয়া গেছে, এখানে অলংকৃত ইট আর চুড়ি পাওয়া গেছে, চানুদারো অলংকৃত ইট চুড়ি পাওয়া গেছে। কালীবঙ্গাল, চালুদারো। দেখো, এই রাজস্থান, চানুদারোটা ঠিক পাকিস্তানে পড়ে যাচ্ছে, রাজস্থানের থেকে একটু দূরে, মানে একটু পশ্চিমে। তো রাজস্থানে এখনো পর্যন্ত এই যে অলংকৃত চুড়ি, মানে বেঙ্গল গুলো, এইসবের জিনিসের ব্যবহার কিন্তু খুব আছে, তাই না? তাই না? তো একদম 5,500 বছর থেকে এখনো পর্যন্ত সেই কিছু অস্তিত্ব রেখে আছে। রাজস্থান ওই কারণের জন্য তো সমৃদ্ধ। রাজস্থানের চুড়ি কিন্তু খুব সুন্দর পাওয়া যায়, ব্যাঙ্গেল ব্যাঙ্গেল, তাই না? আচ্ছা, আচ্ছা, এটা বলেছি কালো মাটির চুড়ি, কালো মাটির চুড়ি কালীবঙ্গাল শব্দের অর্থ। ধোলাভিরা, গুজরাট। কোথায় আছে? গুজরাট। আবিষ্কার করে রবীন্দ্র সিং। 1990 থেকে এটার আবিষ্কার শুরু হয়েছিল, দিয়ে 2005 পর্যন্ত খনন কার্য চলেছে বিভিন্ন বিভিন্ন টাইমে, মানে একদম কন্টিনিউ চলেছে 15 বছর ধরে তা না।
গেল 2 বছর 3 বছর পর আবার গেল, 5 বছর 4 বছর পর আবার গেল, এরকম করে খনন কাজ চলেছে। এই শহরটা এমন একটা শহর ছিল যেখানে জল নিকাশি ব্যবস্থাটা খুবই সুন্দর ছিল। এত সুন্দর জল নিকাশি ব্যবস্থা কোনো জায়গায় পাওয়া যায়নি যতটা ভালো এই ধোলাবিরাতে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? এই ধোলাবিরাতে। তো এটি গুজরাটের কচ্ছ এলাকায় আছে। কচ্ছ এলাকায় উপরের দিকটা কচ্ছ। জিওগ্রাফি পড়াবো তখন ভালো করে কচ্ছ কোনটা, এ কোনটা সবকিছুই ভালো করে বলবো। আচ্ছা, এখানকার জল নিকাশি ব্যবস্থা খুব সুন্দর ছিল। সেটা বললাম জল নিকাশি ব্যবস্থার কথা, এটাই আমাদের মনে রাখতে হবে। সুরকোত্তাডা, এটা জগৎপাটি যোশী। কে আবিষ্কার করেছেন? জগৎপাটি যোশী। সুরকোত্তাডা এটা আছে গুজরাটেও। এটাও কোথায়? গুজরাটে। আচ্ছা, সুরকোট্টাডা এখানে কলস সমাধান পাওয়া গেছে। কলস সমাধান বলতে কি? কলসির ভিতরে ওদেরকে কবর দিয়ে দেওয়া হতো। কলসির ভিতরে বড় কলসি ছিল। আমার যেরকম আছে এত বড় কলসি ছিল। এত বড় কলসির ভিতরে ডেড বডিকে ঢুকিয়ে দিত, দিয়ে মাটিতে পুঁতে দিত। বাস। এটা বলা হয় কলস সমাধান। ইংরেজিতে বলা হয় পট বিউরিয়াল। ইংরেজিতে যদি বলতে যাই এটাকে বলা হয় পট বিউরিয়াল। পট বিউরিয়াল। তো কলস সমাধান কোথায় পাওয়া গেছে? সুরকোতাডা। দেখো আমি কথা বললাম যে কলস সমাধান মানে পট বিউরিয়াল। আচ্ছা, আরো কিছু কিছু পাওয়া গেছে যেখানে একটা কবরে 3-4 জনকে কবর দিয়ে দেওয়া হয়েছে, এরকমও আছে। RS-37 কবরস্থান যেটা পাওয়া গেছে হরপ্পাতে। RS-37 কবরস্থান ওখানে যদি বলা হয় এটা একটা সমৃদ্ধ, মানে যারা সমৃদ্ধ বড়লোক ছিল তাদের কবরস্থান। ওখানে খুব সুন্দর করে কফিনের ভিতরে ঢুকিয়ে সুন্দর করে কবর দেওয়া হতো, যখন এখন খ্রিস্টানরা করে থাকে। কফিনের ভিতরে ঢুকিয়ে একদম সুন্দর করে কবর দিয়ে দেওয়া হয়। সেটা কোথায় ছিল? হরপ্পাতে ছিল। হরপ্পা তাহলে উন্নত একটা জায়গা ছিল, মানে সমৃদ্ধ এলাকা ছিল একটা, সেখান থেকে বোঝা যায়। আচ্ছা, আরো দেখি লোথাল। গুজরাটে এই বাণিজ্যের জন্য গুজরাট এখনো পর্যন্ত ভারতের একটা সবচেয়ে বড় জায়গা। গুজরাটে সমুদ্রেই ভর্তি। সবচাইতে বেশি উপকূল এলাকা কোথায় আছে? গুজরাটে। সবচাইতে বেশি বন্দর ভারতের কোথায় আছে? গুজরাটে। সবচেয়ে ব্যস্ত বন্দর কোথায় আছে? গুজরাটে। যত রকমের বিদেশে বাণিজ্য সবকিছু বেশিরভাগ কোথা থেকে যায়? গুজরাটে। 5,500 বছর আগেও গুজরাটে ছিল। গুজরাটের লোথাল, এই লোথালটা আবিষ্কার করে, এটা খুব মনে কথা, পরীক্ষাতে একটা কোশ্চেন দেয়। এস আর রাও এই যে লোথালটা আবিষ্কার করে 1955 সালে। লোথাল ছিল একটি বন্দর। এটি লোথালটা ভোগাভো নদী, কোন নদী? যে গুজরাটের ভোগাভো নদীর তীরে আছে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কোশ্চেন দিয়ে দিয়েছে। লোথালটি কোন নদীর তীরে? ভোগাভো নদীর তীরে। আরে ভোগাভো নদীর তীরেই বন্দরটা গড়ে উঠেছিল। আগে নদী বন্দর ছিল বেশিরভাগই, এখন আমরা সমুদ্র বন্দর নিয়ে পড়ি, বেশিরভাগই নদী বন্দর ছিল আগে ভারতে। দেখো সিন্ধু সমুদ্র একটা প্রমুখ বন্দর ছিল, এখান থেকে ব্যবসা মেসোপটেমিয়ার সাথে, পারস্যের সাথে সমস্ত জায়গাতে এখানে যেত। যে এখানকার মেন কথা এটা, যেমন বাণিজ্যের স্তর ছিল, ব্যবসা হতো, তাহলে বেশিরভাগ বিদেশের লোক এইদিকে আসতো। তাহলে যত বিদেশের লোক আসবে তত বেশি ব্যবসার জন্য ঘর তৈরি হবে, সবকিছু তৈরি হবে। তো ব্যবসা যদি ভালোভাবে তৈরি করতে হয় তাহলে ঘরের জন্য তাড়াতাড়ি ঢুকতে পারে তার ব্যবস্থা করতে হবে। তার জন্য ওখানকার যত বাড়ি ছিল, বাড়ির যে এন্ট্রান্সটা, দরজাগুলো কোথায় ছিল? দরজাগুলো ছিল রাস্তাতে। কোথায় ছিল? রাস্তার ধারে। কিন্তু হরপ্পা বলো বা মহেঞ্জোদারো বলো, ওগুলো রাস্তাতে এন্ট্রান্স গুলো ছিল না। এন্ট্রান্সটা রাস্তাটা ধারে দেওয়াল দিয়ে ঘেরা ছিল, একটু ঘুরে এসে এই সাইড দিয়ে এন্ট্রান্স ছিল। কোনো বসত এলাকা ছিল, বসত বাড়ি ছিল বেশিরভাগ, তার জন্য হরপ্পাতে এরকম ধরনের এন্ট্রান্স ছিল বা মহেঞ্জোদারোতে ছিল। কিন্তু লোথালে আলাদা পাওয়া গেছে, সড়ক যেখানে ছিল সড়কের দিকেই দরজা খুলতো, যাতে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। বাবা ধর বন্দরে কোনো জিনিস নিয়ে এলো মালপত্র, সেগুলো যদি দরজা দিয়ে ওই কোনা দিয়ে গলির ভিতর দিয়ে ঢোকাতে হয় তাহলে কি অসুবিধা হবে না? ডাইরেক্ট রাস্তার ধারে দরজা আছে, খুললো মাল ভিতরে, বা বার করলো রাস্তায়, সুবিধা হয়েছে, এই কারণে ছিল, তাই না? ওকে, এবার যদি বলি এখানে যুগল সমাধান পাওয়া যায়। যুগল সমাধান মানেটা কি? একটা জায়গাতে একটা কবরে অনেকজনকে কবর দিয়ে দেওয়া, এটাই হচ্ছে যুগল সমাধান। যুগল সমাধান এখানে পাওয়া গেছে কোথায়? লোথালে। লোথালে সব ধরনের জিনিসই পাওয়া গেছে। লোথাল এমন একটা জায়গা ছিল যেখানে সবাই বাণিজ্য করার জন্য এই জায়গায় এসেছে।
বন্দর এখানে হরপ্পা থেকে লোক আসতো, হরপ্পা থেকে যারা আসবে তারা কেমন ধরনের কবর দিবে, মাটির কফিন নেবে দিয়ে সুন্দর করে কবর দিবে, ওদের যা সিস্টেম তাই। ওই রোপার থেকে যারা আসতো, রোপার থেকে কি করবে, ওরা পট বিউরিয়াল করবে, পট বিউরিয়াল করবে, কুকুর দিবে ওদের সাথে, বা যা পুষেছিল তাই দেবে, জিনিসপত্র দেবে। যত রকমের বিউরিয়াল, সমস্ত বিউরিয়াল কোথায় পাওয়া যায়, যত রকমের হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতার বিউরিয়াল বলি, সব লোথালে পাওয়া যায়, সব লোথালে পাওয়া যায়, সব কটাই। ঠিক আছে। আচ্ছা, রংপুর, রংপুর এই জায়গাটা সম্বন্ধে আমরা একটুখানি ছোট্ট করে জেনে নিই। রংপুরটি এটি গুজরাটে আছে, গুজরাটের ভাদর নদীর তীরে। এতটা ইম্পর্টেন্ট না, জানা দরকার নেই ভাদর নদী, কিন্তু লোথালটা খুব ইম্পর্টেন্টলি ভাবে জানা দরকার আছে যে কোন নদীর তীরে লোথাল আছে। লোথাল ছিল কোন নদীর তীরে, ভোগাভ নদীর তীরে। কোন নদীর তীরে, ভোগাভ নদীর তীরে। আজকে ক্লাসটা একটুখানি 35-40 মিনিট হচ্ছে, হোক, অসুবিধা নাই, শেষ করেই ছাড়ি আজকে। ওকে, দেখো এখানে ধানের ভুসি পাওয়া গেছে রংপুরে। কি পাওয়া গেছে, ধানের ভুসি। তার এখান থেকে বোঝা যায় যে ধান চাষ এখানে হয়েছিল। অবশ্য ধান, ধান মানে চালটা বা ভাত বলি, ভাতই তো হবে শেষ বেলায়, তাই না? এই ভাতটা সিন্ধু সভ্যতার লোকের প্রধান খাবার ছিল না। যদি আমরা সেচের ব্যবস্থার দিকে দেখতে যাই, সেচ ওদের ভালো ব্যবস্থা ছিল না। জল নিকাশি ব্যবস্থা ভালো ছিল, কিন্তু সেচের জন্য তো অনেক জল দরকার, বিশেষ করে ধান চাষ করার জন্য তো অনেক জল দরকার। ওদের সুন্দর রকমের সেচ ব্যবস্থা ছিল না। সেই কারণের জন্য ওরা যেগুলোতে বেশি জল দরকার সেই ধরনের খাবার চাষ করতো না। গম আর যব, এতে কম জল দরকার হয়, সেচ কম লাগে, সেই কারণের জন্য গম আর যব ওদের সিন্ধু সভ্যতার লোকের প্রধান খাবার ছিল, গম এবং যব। ধানটা ছিল না, মানে রাইসটা ছিল না, অতটা ছিল কিন্তু অল্প। তো রংপুরে পাওয়া গেছে এখান থেকে। তো চলো, এই ছিল আমাদের আজকের ক্লাস। এতটা পর্যন্ত ক্লাস আমাদের এখানেই শেষ হলো। দেখো, আমরা জার্নি করলাম ইতিহাসের মধ্য দিয়ে, ইতিহাসের সিন্ধু সভ্যতার শহরগুলি সম্পর্কে জানলাম। তোমাদের বলো কেমন লাগলো ক্লাসটা? যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। এই ক্লাসটা রেডি করার জন্য এত পিপিটি বানানো, সমস্ত ক্লাসের মেটেরিয়াল গুলো নেওয়া, সবটা নিয়ে পড়ে তারপরে সমস্ত দিন থেকে কিভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করা যায় সেটার জন্য সত্যি তোমাদের জন্যই, একদম যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তার জন্য পরিশ্রম করেছি। যদি তোমাদের মনে হয় যে না স্যারের একটু পরিশ্রমকে আমরা ছড়াবো চারিদিকে, তাহলে তোমরাই পারো আমাকে একটুখানি হেল্প করতে। কি রকমের মাধ্যমে? আমার ভিডিও অন্য তোমার সমস্ত বন্ধুদের কাছে ছড়িয়ে দাও, যাতে সবাই উপকৃত হয় আর আমিও কিছু উপকৃত হয়, যাতে আমারও যে চেষ্টাটা আরো বেশি করতে পারি, আর আমার যে চেষ্টা সেটাও যেন সফল হয়। চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকে এটুকুই।